প্রথমে আমি একটা বিষয় আপনাদেরকে অবহিত করব, সেটা হচ্ছে যে গত 1 মার্চ 2025 খ্রিস্টাব্দ সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাই স্কুলের সামনে আহ, দুজন নারীর সাথে একজন লোক, তার নাম মোহাম্মদ গোলাম মোস্তাকিম রিন্টু, তাদের একটা বিষয় নিয়ে। তো ওদিন সন্ধ্যার সময় আমরা যেটা জানতে পেরেছি, দুজন ভদ্র মহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। একটা পর্যায়ে ধূমপান ইস্যুকে কেন্দ্র করে এই গোলাম মোস্তফা রিন্টু, যিনি তার সাথে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে গোলাম মোস্তফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবস্থ করে এবং এর প্রেক্ষিতে ওদিন যে যার যার মতো অবস্থায় চলে যায়। পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার ভিকটিম তাদের যে জবানবন্দি অনুযায়ী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে। এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মোস্তফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করি। যেহেতু মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তাকে ইতিমধ্যে 54 ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয়, মামলা রুজু হওয়ার পরে তাকে মামলার নিয়মিত আসামি হিসেবে গ্রেফতার করা হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আপনারা দেখেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। সেই ভিডিওতে আমরা দেখছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তিনি হেনস্থা করেছিলেন। এবং শুধু তাই না, এই হেনস্থার পাশাপাশি এই ঘটনাটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন, যার মাধ্যমে আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা নজরদারির মধ্যে রেখেছিল এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার সাথে যিনি জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হয়। এবং এই ঘটনাটার সংগঠনের সময় ছিল 29শে আগস্ট। এই 29শে আগস্ট এই ঘটনা সংগঠন করার পরে এই রেকর্ড করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেয় করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর তৃতীয় যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে গতকাল সকালবেলা বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনাস্থলে একজন পোশাককর্মী নিহত হন এবং আরেকজন পোশাককর্মী গুরুতর আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে রাখেন এবং সারাদিন পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে। তার প্রেক্ষিতে আমরা যে দায়ী ড্রাইভার, তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত 11ই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এবং সে তার যে ঘটনায় যে থাকার কথা ইতিমধ্যে প্রাথমিক ব্যবস্থা স্বীকার করেছে এবং ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন করার পরে তাকে ওই মামলা অ্যারেস্ট দেখানো হবে। ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল, ওই যে গার্মেন্টসের ওখানে যারা রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা, তাদের যে কয়েকটা দাবি ছিল, তাদের অন্যতম প্রধান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি। এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিবি তারা যথেষ্ট হুঁশিয়ার পরিচয় দিয়েছে এবং তাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা এই দায়ী ব্যক্তিটাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। এই বিষয়টি ছিল আমার আজকে আপনাদের সামনে ব্রিফিং সংক্রান্তে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। একদিকে নিয়ে এখন আবার পুলিশ 54 ধারায় তাকে গ্রেফতার করেছে এবং বলছেন যে ওই ঘটনায় মামলা প্রক্রিয়া বিস্তারিত বলবেন। 54 ধারায় আপনারা গ্রেফতার করলেন, তার মানে কি আপনারা প্রাথমিক ব্যবস্থা ধরে নিয়েছেন যে অপরাধী? এটি একটি বিষয়। আর কে মামলা করছে একটু বিস্তারিত বলবেন, কোন ঘটনা? এটা ইতিমধ্যে যারা ভিকটিম ছিলেন, ভিকটিমরা তারা মামলা দায়ের করার প্রক্রিয়া প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা এই রিন্টুকে গ্রেফতার করছি।
আর এদিকে কি বলছিলেন? ওটা আমরা পরে বলছি, আজকে আমাদের আগে ব্রিফিং এর বিষয়ের মধ্যে থাকি। এটাও এখন মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা হলেই আমরা জানতে পারবো। সাধারণত কোনো ঘটনায় যদি ভিকটিম থাকেন, ভিকটিমের যদি নিকট আত্মীয় বা পরিবারের কেউ থাকেন, সেক্ষেত্রে ভিকটিম বাদে তারা বাদীকে মামলা করতে পারেন। আর যদি সেই ক্ষেত্রে তারা যদি বাদী না হন, অবশ্যই পুলিশ বাদীকে মামলা করবে। এটা উনি প্রকাশ্যে যে নারীদের দুজন নারীকে হেনস্থা করেছেন এ বিষয়ে সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী মামলা। আমরা যতটুকু জানতে পেরেছি তার বয়স 60-এর ঊর্ধ্বে এবং তিনি বালু পাথর ব্যবসা করেন। এটা আমরা তদন্তকালীন সময় আমরা যাচাই বাছাই করে দেখবো তার পূর্বের কোনো অপরাধের ইতিহাস রয়েছে কিনা। সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ নানাভাবে পরিস্থিতি ঘোরাটে করার চেষ্টা করছে। এই বিষয়ে যতটুকু জানতে পেরেছি তার স্ত্রী হচ্ছে যুবলীগের নেত্রী এবং তার ছেলে যে সেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। সব মিলে সেই প্রাথমিক অবস্থায় আপনাদেরকে কি করেছে জিজ্ঞাসাবাদে? সেই কি এটা কি ইচ্ছা করেই করেছে নাকি পরিকল্পিতভাবে প্ল্যানিং করে সেই কাজটি করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি বলেছে? এটা আসলে যেহেতু ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে, আমরা এই সংক্রান্ত বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবো এবং বাইরে যদি কোনো রাজনৈতিক বা এরকম অন্য কিছু বিষয় থাকে সেটা অবশ্যই তদন্তে চলে আসবে। শ্যামলী ঘটনা যেটা ঘটেছে আপনার, এটা গত 29শে আগস্টের ঘটনা। 29শে আগস্ট এই যিনি আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি এবং সেই ভিডিওতে দেখেছি যে একজন লোক একটা লাঠি হাতে কয়েকজন নারীকে ধাওয়া করছেন এবং কয়েকটা জায়গায় তাদেরকে বেধড়ক ভাবে পিটাচ্ছেন, যেটা খুবই দৃষ্টিকটু এবং আমাদের যে নারীদের চলাফেরার স্বাধীনতার প্রতি একটা মানে খুব আমরা মনে করি যেটা কোনোভাবেই এটা করা উচিত হয়নি। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আমাদের নজরে আসার পরে আমরা দেখেছি এরকম যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন তাদেরকে অবশ্যই আদালতে আসতে হবে। আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা সৃষ্টি না হয় এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তা দমন করবো। এটাও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটা আসলে নারী শিশু নির্যাতনের যে ধারাগুলো আছে সেটার মধ্যে যেটা পড়ে তাতে পড়বো, আমরা প্যানেল করে ধারা তার পিসিপিআর যাচাই বাছাই চলছে।